হ্যালো স্টুডেন্টস, আমরা অনেকেই রবার্ট লুই স্টিভেনসনের নাম জানি। তিনি একজন স্কটিশ নভেলিস্ট, এসেইস্ট, ট্রাভেল রাইটার অ্যান্ড পোয়েট। তার জন্ম 13 নভেম্বর 1850 এবং মারা যান 3 ডিসেম্বর 1894। মাত্র 44 বছর তিনি বেঁচে ছিলেন এবং তিনি স্কটল্যান্ডের লোক। এবং তিনি তার বিখ্যাত বইগুলো হচ্ছে ট্রেজার আইল্যান্ড 1883, স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকল অ্যান্ড মিস্টার হাইড 1886। তারপরে তিনি লিখেছেন আরও অনেক বই লিখেছেন, কিডন্যাপড বলে একটা বই লিখেছেন এবং আরও অনেক বই লিখেছেন। এবং তারই লেখা একটা কবিতা, দ্য ভ্যাগাব্যান্ড আমরা পড়ব। বিখ্যাত কবিতা ভ্যাগাব্যান্ড, রবার্ট লুই স্টিভেনসনের একটি বই আছে, কবিতার কালেকশনের বই আছে। বইটার নাম হচ্ছে সংস অফ ট্রাভেল অ্যান্ড আদার ভার্সেস। এটা প্রকাশিত, পাবলিশড ইন 1896। এই বইটাতে দ্য ভ্যাগাব্যান্ড কবিতাটা আছে। বইটার নাম সংস অফ ট্রাভেল অ্যান্ড দ্য আদার ভার্সেস, পাবলিশড ইন 1896। তার মানে উনি মারা যাওয়ার পরে পস্টুমাসলি পাবলিশড। দ্য ভ্যাগাব্যান্ড মানে হচ্ছে ভবঘুরে, যার ঘর নেই, বাড়ি নেই, ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, তাদের আমরা ভ্যাগাব্যান্ড বলে থাকি। ইট ইজ আ পোয়েম অফ 4 stanzas, and each stanzas had 8 lines। তার মানে 8 লাইন করে 4টে স্ট্যাঞ্জাতে প্রতিটা 8 করে 8 8 16 16 16 32 লাইনের একটা কবিতা। এবং কবিতার রাইমিং স্ট্রাকচার, ছন্দবিন্যাস খুব লুজ। এ বি আবার সিডি ডিসি নানা রকম উনি ব্যবহার করেছেন। ওরকম কোনো স্ট্রিক্ট যে ছন্দবিন্যাস কবিতাটা আছে তা নয়, কিন্তু কবিতাটা লেখার ধরনের মধ্যে যথেষ্ট আকর্ষণ রয়েছে এবং কবিতাটা পড়তে ভালো লাগে সবার। কবিতাটা কি লেখা আছে তাহলে দেখি আমরা। বলছে, গিভ মি দ্য লাইফ আই লাভ, আমি যে জীবনটা পছন্দ করি সেইটা আমাকে দাও। লেট দ্য লেভ গো বাই মি, একটা ছোট নদী আমার পাশ দিয়ে সবসময় যেন বয়ে যায়। গিভ দ্য জলি হেভেন অ্যাভাব, ওপরে সহাস্য। হেভেন বলতে স্বর্গ বোঝায়, কেন আকাশের কথা বলেছে। অ্যান্ড দ্য বাইওয়ে নি মি, আমার পাশে একটা মেঠো রাস্তাও থাকবে। বেড ইন দ্য বুশ, ঝোপের মধ্যে হবে বিছানা। উইথ স্টার্স টু সি, শুয়ে শুয়ে যেন আকাশের তারা দেখতে পাই। ব্রেড আই ডিপ ইন দ্য ওয়াটার, রুটি আমি নদীর জলে চুবিয়ে খাবো আর কি। দ্যাট ইজ দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, এইরকম আমার মতো মানুষের জন্যে ঠিক এইরকমই একটা জীবন দরকার। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, ওইখানে মানে এই রকম পরিবেশে এরকম একটা জীবন সব সময় থাকবে। এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জায় লেট দ্য লেভ একটা অ্যালিটারেশন আছে, ওই লেট আর লেভ। তারপর বেড ইন দ্য বুশে, বেড আর বুশ একটা অ্যালিটারেশন আছে। এবং যে তৃতীয় এবং তৃতীয় লাইনের কোনো পাংচুয়েশন নেই। তৃতীয় লাইনের পাংচুয়েশনটা ফুল স্টপটা গিয়ে দেওয়া হয়েছে চতুর্থ লাইনের শেষে। এই ধরনের ব্যবহারকে বলা হয় এনজাম্পমেন্ট। এটা এই কবিতাতে কয়েকটি আছে। এবার সেকেন্ড স্ট্যাঞ্জায় কী বলছে, লেট দ্য ব্লো ফল অ্যাজ সুন অর লেট, যে কোনো আঘাত বা মৃত্যু যত তাড়াতাড়ি আগেই আসুক আর পরেই আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর যে কোনো আঘাত এসে হাজির হোক। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, আমার চারিদিকে যেন এই পৃথিবীর মুখটা থাকে, আমি যেন পৃথিবীর মুখটা দেখতে পাই, মানে খোলা আকাশ দেখতে পাই, বা তিনি এই প্রকৃতির যা যা পছন্দ করছেন সেগুলো যেন তিনি দেখতে পান। অ্যান্ড দ্য রোড বিফোর মি, তার সামনে রাস্তা থাকবে একটা। ওয়েলথ আই সিক নট, সম্পদ আমি চাই না। হোপ নর লাভ, আশা এবং ভালোবাসা কিছুই আমি চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও যেন আমাকে না জানতে পারে, বা নর আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও যেন আমাকে চিনতে না পারে বা জানতে না পারে, বা আমার যেন কোনো বন্ধু নাও থাকে। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ, সব আমি যা চাই সেটা হচ্ছে মাথার উপরে একটা স্বর্গ নয়, খোলা আকাশ, ব্রাইট স্কাই, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার নিচে একটা রাস্তা থাকবে যেখান দিয়ে তিনি যেতে পারবেন। এবং
এইখানেও একটা এনজাম্পমেন্ট আছে ওই তৃতীয় আর চতুর্থ লাইনে, গিভ দ্য ফেস অফ দ্য আর্থ রাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, ওই মিতে এসে ফুল স্টপ হয়েছে, এখানেও একটা এনজাম্পমেন্ট আছে। এগুলো কবিতার গঠনটাকে সুন্দর করে। এবার থার্ড স্ট্যান্জা কী বলছে, অর লেট অটাম ফল অন মি, শরৎকাল এসে আমাকে আঘাত করুক। আসলে শীতের দেশে শীতকালের আগেই তো অটাম, তাই ঠান্ডার আশাটাকে তিনি ঘোষণা করছেন। ওয়্যার আ ফিল্ড আই লিঙ্গার, যেখানে আমি ঘুরে বেড়াই বা আমি অবস্থান করি। সাইলেন্সিং দ্য বার্ড অন দ্য ট্রি, শীত আসছে, গাছের পাখিরা আর গান করবে না, মানে শীত তাদের চুপ করিয়ে দিচ্ছে। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, ঠান্ডায় আঙুল নীল হয়ে গেছে, সেই আঙুল চেবানোর একটা দৃশ্যকল্প দিয়েছে এখানে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন্স, কোনো নিশ্চিন্ত আশ্রয়ে আগুনের পাশকে তিনি পছন্দ করছেন না, মানে যাবেন না আর কি। হি রিজেক্টস অল দিস, নট টু অটাম উইল আই ইয়েল্ড, অটামের কাছে আমি আত্মসমর্পণ করব না শরতের কাছে, নট টু উইন্টার ইভেন, এবং শীতের কাছেও আমি আত্মসমর্পণ করব না। এবার চতুর্থ স্ট্যান্জা, দ্বিতীয় স্ট্যান্জা চতুর্থ স্ট্যান্জা একই, লাইন বাই লাইন এক। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, যে কোনো আঘাত আমার ওপর আগে বা পরে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর যা ঘটার ঘটে যাক। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড, কিন্তু পৃথিবীর আমার মুখের চারপাশে এই পৃথিবীটা যেন থাকে, সহস্র আকাশ, রাস্তা, নদী, তিনি প্রথম স্ট্যান্ডায় যেগুলো বলেছেন। অ্যান্ড দ্য রোড বিফোর মি, তার সামনে একটা রাস্তাও থাকবে, মেঠো রাস্তার কথা বলেছেন তিনি। ওয়েলথ আই আস্ক নট, সম্পদের কথা আমি বলছি না। হোপ নর লাভ, কোনো আশার কথাও বলছি না, কোনো ভালোবাসার কথাও বলছি না। নর আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও যেন আমাকে না দেখে বা চিনতে পারে, বা তার জীবনে কোনো বন্ধুরও প্রয়োজন নেই। অল আই আস্ক, আমি শুধু যা চাইছি, দ্য হেভেন অ্যাবাভ, আমার ওপরে একটা সহাস্য আকাশ বা স্বর্গ, মানে সুন্দর জায়গা আর কি। অ্যান্ড দ্য রোড বিলো মি, আমার নিচে রাস্তা, নিচে রাস্তা মানে তিনি রাস্তা দিয়ে হাঁটবেন সেই রাস্তার কথা বলেছে। এটা হচ্ছে কবিতাটা, দ্য ভ্যাগাব্যান্ড। নামটা তো ঠিকই আছে, এমন একজন মানুষ যে তার পাশে একটা নদী চাইছে, একটা মিঠো রাস্তা চাইছে, ওপরে আকাশ চাইছে, এবং তিনি বন্ধু চাইছেন না, ভালোবাসা চাইছেন না, কোনো জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা নেই, তিনি যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে তিনি চ্যালেঞ্জ করছেন, এইরকম মানুষকেই তো ভ্যাগাব্যান্ড বলে। সেই জন্যে নামটা একদম ঠিক, সঠিক হয়েছে। কারণ এই যে জীবনযাপনের কথা বলেছেন, এটা তো আমরা যে জীবন যাপন করি তার সঙ্গে মেলে না। এটা একটা ন্যাচারাল লাইফের কথা বলেছে। ন্যাচারাল লাইফ মানে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার কথা বলেছেন, সেটা তো আমাদের সাধারণ জীবনযাপন এরকম নয়। এবং এই ধরনের জীবনযাপন যারা করে, এই যে কেয়ার ফ্রি লাইফ, তাদেরই ভ্যাগাব্যান্ড বলে। এখানে কবিতাতে প্রচুর ইমেজারি ব্যবহার করেছে, ভিভিড ন্যাচারাল ইমেজারি। এখানে যা যা দৃশ্যকল্প ব্যবহার করেছে, দৃশ্যের কথা বলা হয়েছে, প্রতিটাই কিন্তু প্রাকৃতিক, কোনোটাই কৃত্রিম নয়। নদী, মেঠো পথ, কি বলে পাখি, শরৎকাল, এবং সাদা শস্যের গুড়ের মতো সাদা মাঠ, বরফ পড়ে গোটাটাই সাদা লাগছে, সবই প্রাকৃতিক জিনিসের অবতারণা করেছেন। সেই জন্যে দ্য ইমেজারিজ আর ভিভিড অ্যান্ড ন্যাচারাল। আর কবিতাটার টোন আছে, যে কোনো কবিতার টোন, কী স্বরে কী ধরনের কবিতা লেখা হচ্ছে, ইট ইজ জয়ফুল, খুব আনন্দের কবিতা কিন্তু ফর দ্য ভ্যাগাব্যান্ড। এবং আমাদেরও পড়ে ভালো লাগছে। এই জীবনটা আমরা পছন্দ করি বা না করি, বাট উই এনজয়স দ্য লাইফ অফ দ্য ভ্যাগাব্যান্ড। এবং হিয়ার ইজ আ বোল্ড ডিসঅবিডিয়েন্স। তিনি কিসের বিরুদ্ধে অবাধ্যতা দেখিয়েছেন? এই সমাজের আরামদায়ক জীবনের বিরুদ্ধে। অ্যান্ড হি ইজ থিঙ্কিং সিম্পলি অফ এ সিম্পল লাইফ। সহজভাবে ভাবছেন একটা সহজ জীবনের কথা। এখানে কবিতার মধ্যে যে বিষয়গুলো বলা আছে, এটা বাস্তব জীবনে কতটা সত্যি
ওই তর্কে না গিয়েও ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ লাইফ। দ্য পোয়েম অ্যাডভোকেটস, তিনি বলেছেন, ফর ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। ওয়ান্স নেচার অ্যাজ এ কম্প্যানিয়ন, প্রকৃতিকে তার সঙ্গী হিসেবে দেখেছেন, অ্যান্ড চ্যালেঞ্জেস দ্য হার্শ কন্ডিশন লাইক দ্য কোল্ড উইন্টার, হোয়াইট ফিল্ড কাভার্ড উইথ ফ্রস্ট, এগুলোকে তিনি চ্যালেঞ্জ করেছেন, এগুলোকে তিনি তার প্রতিযোগী হিসেবে দেখিয়েছেন। কিন্তু অ্যাট দ্য এন্ড এগুলো কিন্তু all these harsh conditions cannot damped, cannot discourage his spirit of a vagabond. এগুলো কোনোটাই তাই কিন্তু অনুৎসাহিত করতে পারেনি তাকে মানে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেননি যে তিনি এই জীবনটা ত্যাগ করে আবার সমাজের সাধারণ যে আরামদায়ক জীবন সেইখানে ফিরে এসেছেন বা আসবেন এই কথা বলছেন। হি হ্যাজ এ স্পিরিট অফ নোম্যাডিক কেয়ারফ্রি লাইফ। দ্য ভ্যাগাবন্ড হ্যাজ এ স্পিরিট অফ nomadic carefree life. The Vagabond is a spirited anthem for a restless soul. It is a poem of rugged independence, rejecting all comforts of raw natural beauty, rejecting all the natural, the comfort of the life, the comfort that we derive from the nature. All should be rejected, and you should face the hardship and live the life of a vagabond. He rejects wealth, love, even friends. He acknowledges the life of hardship and refuses to seek shelter. All these are unnatural for a people like us, the people who always seek comfort and shelter. The vagabond turned his back to the society and comfort. The repetition of the second stanza in the fourth, the second stanza is intact in the fourth stanza. It is used twice to give stress on the life of vagabond, the likes and dislikes of a vagabond, and it cemented the lifelong commitment, lifelong desire, lifelong disobedience to the comfortable life. And here he advocates the life of wandering and ultimately champions a bohemian, carefree, nomadic life.